মানুষের বিয়ে বানরের সাথে? হ্যাঁ, এরকমই একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের জাহাঙ্গীরপুর গ্রামে। সেই গ্রামে একটি সুন্দরী মেয়ের সাথে বিয়ে হয়েছে একটি বানরের। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। এই ঘটনাটি দেখার জন্য হাজার হাজার মানুষ সেই মেয়ের বাড়িতে ভিড় করছে। এটি একটি সত্য ঘটনা, যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতেই দেখেছেন। সেই বিয়ের পর সেই বানরটি ওই মেয়েটির সাথে যা করেছিল তা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। তবে কি কারণে মেয়ের বাবা বাধ্য হলেন তার একমাত্র কন্যাকে বানরের সাথে বিয়ে দিতে? বিশ্বাস করুন, এই ঘটনাটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আরও অবাক হবেন শেষ পর্যন্ত দেখলে বানরটির সাথে মেয়েটির দাম্পত্য জীবনের শেষ পরিণতি কি হয়েছিল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, পাকিস্তান দেশে বহু বছর আগে এক গুণী বাদশাহ ছিলেন, যিনি অত্যন্ত সৎ এবং দয়ালু ছিলেন। একদিন বাদশার ইচ্ছা হলো তিনি তার সৈন্যদেরকে নিয়ে জঙ্গলে যাবেন এবং সেখানে পশু শিকার করবেন। কারণ আগের রাজা বাদশাদের এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ইচ্ছা থাকত। কখনোই নদীর মাঝখানে গিয়ে দিন কাটানো, কখনোই জঙ্গলে গিয়ে রাত কাটানো, আবার কখনোই পাহাড়ের চূড়ায় একা বসে দিন কাটানো। আর এই রাজাও তার ব্যতিক্রম ছিল না। তাই তো তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে গভীর জঙ্গলে গেলেন এবং তার সৈন্যদেরকে বললেন তিনি এখানেই 2-3 দিন অতিবাহিত করবেন। তাই তারা সেখানেই তাঁবুর ব্যবস্থা করল। যেদিন তারা সেই গভীর জঙ্গলে পৌঁছেছিল সেই সময় দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তাই তো সেখানেই অবস্থান করে বাদশাহ সেদিন খাবার গ্রহণ করবেন বলে তার সৈন্যদেরকে আশ্বস্ত করলেন। তাই তো বাদশার সৈন্যরা বাদশার জন্য খাবারের পাটি বিছালো। যখনই বাদশাহ খাবারের পাটিতে বসবেন ঠিক সেই সময় বাদশার চোখ পড়ল গাছের এক শাখায়, যেখানে একটি বানর বসে আছে। সে একদম নীরব ছিল এবং কোনো সাধারণ বানরের মতো আচরণ করছিল না। বাদশাহ তখন বললেন তার সৈন্যদেরকে ওই বানরের সামনে কিছু খাবার রেখে আসো। তখন সৈন্যরা কিছু খাবার বানরের সামনে রেখে দিল। বানর গাছ থেকে নেমে এসে কিছু কয়লা দিয়ে লিখে বাদশাকে দিলেন। সেখানে লেখা ছিল, আমি এই খাবার খাবো না, বরং যেভাবে বাদশার জন্য খাবার রাখা হয়েছে তেমনি আমার জন্য খাবার রাখা হোক। বাদশাহ অবাক হয়ে গেলেন এবং বললেন, হে আমার সৈন্যরা, তোমরা যেভাবে আমার জন্য খাবার তৈরি করেছ ঠিক একইভাবে এই বানরের জন্য খাবার তৈরি করে নিয়ে এসো এবং আমার পাশে আমার পাটিতে রেখো। যখনই সৈন্যরা বাদশার মতো সেই পাটিতেই বানরের জন্য খাবার রাখলো, তখন বানরটি গাছ থেকে নেমে বাদশার সাথে সেই খাবার খেয়ে পুনরায় গাছের উপরেই উঠে গেল। খাবার শেষ হতে না হতেই আকাশ অদ্ভুত আচরণ শুরু করেছিল। হঠাৎ আকাশে কালো মেঘে ছেয়ে গিয়েছিল এবং বৃষ্টি শুরু হয়ে গেল। সৈন্যরা তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিল। বাদশাহ সৈন্যদেরকে বললেন, একটি তাঁবুর কাপড় বানরের সামনে রেখে আসো, যাতে সে ভিজে না যায়। সৈন্যরা তাঁবুর কাপড় বানরের কাছে নিয়ে গিয়েছিল। বানর আবার কিছু লিখে বাদশাকে দিল। সেখানে লেখা ছিল, যেমন বাদশার জন্য তাঁবু তৈরি হয়েছে তেমনি আমার জন্য তাঁবু তৈরি হোক, তবেই আমি আসব। বাদশার আদেশ করলেন তার সৈন্যদের, বানরের জন্য একই ধরনের তাঁবু তৈরি করো। আর এভাবেই দেখতে দেখতে সেখানেই বাদশাহ 3 থেকে 4 দিন অবস্থান করলেন। আর সেই অবস্থানকালীন বানর বাদশার সাথে মর্যাদার সহিত খাবার খেত, রাতে ঘুমাতো, আরামায়েশ করত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পর যখন বাদশাহ ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি সৈন্যদেরকে বললেন, তোমরা গিয়ে বানরের কাছে জিজ্ঞেস করো সে কি আমাদের সঙ্গে যাবে। বানর আবার এক টুকরো কাগজে লিখে বাদশাকে দিল। সেখানে লেখা ছিল, যেমন বাদশার জন্য হাতি প্রস্তুত করা হয়েছে তেমনি আমার জন্য হাতি প্রস্তুত করা হোক, তবেই আমি তার সাথে যাব। তখন বাদশাহ ভাবতে লাগলেন, এ আবার কেমন বানর যে আমার সাথে মোকাবেলা করছে। আমার নিয়ম কানুন সেও মানছে এবং আমার বরাবর হতে চাচ্ছে। তাই বাদশাহ বানরের প্রতি আগ্রহী হয়ে উঠলেন এবং তার জন্যেও একটি সজ্জিত হাতি প্রস্তুত করলেন। আর এভাবেই বাদশাহ এবং তার সৈন্যদের সঙ্গে সেই বানরও শান ও শওকতের সাথে মহলের দিকে এগোতে থাকলো। যখন তারা প্রাসাদের মধ্যে পৌঁছালেন, বাদশাহ বললেন যে তাঁবুগুলি সৈন্যদের জন্য তৈরি করা হয়েছে তার মধ্যে একটি তাঁবু বানরের জন্য দিয়ে দেওয়া হোক। কিন্তু বানর আবার কিছু লিখে দিল। সেখানে লেখা ছিল,
যেমন প্রাসাদ বাদশার জন্য তৈরি হয়েছে, ঠিক তেমনি আমার জন্য সেই প্রাসাদ তৈরি করা হোক। আমি সেখানেই থাকব, না হলে আমি আবার জঙ্গলে চলে যাব। বাদশাহ এই বানরের কথা শুনে হতভম্ব হয়ে গেল। তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন, এ কেমন মুসিবত! তাকে আমি আরাম আয়েশের জন্য নিজের সাথে নিয়ে এসেছি, সে দেখি আমার মাথায় চড়ে বসেছে। কিন্তু কি আর করার, বাদশাহ সেই বানরের প্রতি কৌতূহল হয়ে উঠেছেন। তিনি জানতে চান এই বানরের ভেতরে এমন কি রয়েছে যা তিনি অনুমান করতে পারছেন না। তাই তো তিনি সেই বানরের প্রতি কৌতূহল জাগ্রত করে তাই সৈন্যদেরকে আদেশ করলেন তাকে বাদশার দ্বিতীয় প্রাসাদ দিয়ে দেওয়া হোক। বাদশার কাছে আরও একটি প্রাসাদ ছিল যেখানে তিনি খুব কম যেতেন। সেই প্রাসাদটি বানরকে দেয়া হলো। বানর প্রাসাদে চলে গেল, কিন্তু বাদশার স্ত্রী এবং সৈন্যরা তাকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। তবে বানর এখন থেকে বাদশার প্রাসাদে আসা যাওয়া শুরু করেছিল। বানর অত্যন্ত মনোযোগ দিয়ে বাদশার মামলাগুলি শোনে। যখন বাদশাহ কোনো ভুল সিদ্ধান্ত নিতেন, তখন বানর তার হাত থেকে কাগজটি নিয়ে ছিঁড়ে ফেলত এবং কলম দিয়ে সঠিক সিদ্ধান্ত লিখে বাদশার হাতে দিত। প্রথমে বাদশাহ খুবই রেগে গিয়েছিলেন, তবে পরে তিনি বুঝতে পারলেন যে বানরের কারণে তিনি অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পেরেছেন। আর এভাবেই আস্তে আস্তে এক দুটি কাজ থেকে বাদশার মনে সে বানরের জন্য ভালোবাসা তৈরি হতে লাগলো। বাদশার একটি সুন্দরী মেয়ে ছিল, যার প্রতি বাদশাহ গভীর ভালোবাসা অনুভব করতেন। বানরের প্রতি তার আগ্রহ শুরু হয়েছিল। একদিন রাজকুমারী তার বন্ধুদেরকে নিয়ে বানরকে দেখতে এলেন। যখন বানর রাজকুমারীকে দেখল, সে তাকিয়েই থাকতে লাগলো। রাজকুমারী কিছুটা ভয় পেয়ে প্রাসাদের দিকে ফিরে চলে এলেন। এরপর থেকে এমন হতে লাগলো যে রাজকুমারী যখন সাজসজ্জা করে মুখ যখন আয়নাতে দেখতেন, তখন পেছন থেকে বানরের মুখ দেখা যেত। চুপি চুপি কিভাবে যেন বানর তার ঘরে ঢুকে যেত। একদিন বানর একটি পত্রে কিছু লিখে রাজকুমারীর হাতে দিল। সেই পত্রে লেখা ছিল, তুমি কি আমার সাথে বিয়ে করবে? বিশ্বাস করো, আমি অনেক সুন্দর। এই কথা শুনে রাজকুমারী জোরে জোরে হাসতে শুরু করে এবং বলতে থাকে, বানরটিরও কি মনে আমার জন্য ভালোবাসা আছে? আসলে তুমি তো প্রাণী, তুমি কিভাবে মানুষকে ভালোবাসতে পারো আর তার সাথে সংসার সাজানোর চিন্তা ভাবনা করতে পারো? যদিও রাজকুমারী জানতো যে এটি একটি শালীন বানর, সে তাকে কোনো ক্ষতি করবে না। ধীরে ধীরে রাজকুমারী বানরের প্রতি সহানুভূতিশীল অনুভব করতে লাগলো। আর এই সব কর্মকাণ্ড রাজকুমারীর যে দেহরক্ষী ছিল সে সবকিছুই দেখেছিল। তাই তো তিনি বাদশার কাছে এই ফরমান পাঠালেন যে তিনি যে বানরকে নিয়ে এসেছেন তিনি তার মেয়ের সাথে অস্বাভাবিক আচরণ করছে এবং এতে তার মেয়ে বারংবার খুশি হচ্ছে। যখন এটি বাদশার কাছে পৌঁছালো, বাদশার ভালো লাগলো না যে বানর তার মেয়ের ঘরে আসা যাওয়া শুরু করেছে। বাদশাহ পরের দিন বানরের সাথে দেখা করার জন্য তার প্রাসাদে গেলেন। বানর প্রাসাদেই ছিল। বাদশাহ বললেন, দেখো, আমি জানি না তুমি কে। আমি তোমার সবকিছুই মেনে নিয়েছি, তোমাকে আমার মর্যাদায় দিয়েছি। হয়তো অন্য কোনো বাদশাহ তোমার সাথে এমনটি করতো না। আর এখন তুমি আমার মেয়েকে বিরক্ত করতে শুরু করেছ। এটা আমি একদম সহ্য করব না। এর আগে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে তুমি থেমে যাও। বানর তৎক্ষণাৎ প্রাসাদ থেকে কাগজ ও কলম নিয়ে এসে কিছু লিখে বাদশার হাতে দিল। সেখানে লেখা ছিল, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই এবং আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার মেয়েকে সব সময় খুশি রাখব। বাদশাহ এটি পড়ার পর অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার সুন্দরী রাজকুমারীকে এই বানরের সাথে বিয়ে করানো সম্ভব নয়। বাদশাহ বললেন, এটা কখনোই হবে না, আমার জীবনে এমন কিছুই হবে না। তখন বাদশার মুখে বানর এগুলো কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ বানর বাদশার কোমর থেকে তলোয়ারটি বের করে নিল এবং অন্য হাতে কিছু লিখল, যদি এটি আপনার জীবনে সম্ভব না হয় তবে মরতে প্রস্তুত থাকুন। আমি আপনাকে মেরে আপনার মেয়ের সাথে বিয়ে করব। আপনি আমাকে উপকার করেছেন, আমাকে এই প্রাসাদে আশ্রয় দিয়েছেন, আমাকে খাবার পানির ব্যবস্থা করেছেন। আমি আপনাকে হত্যা করে আপনার রক্ত দিয়ে আমার হাত রাঙাতে চাই না। বাদশাহ তার সামনে মৃত্যুকে দেখতে পেল এবং বললেন, ঠিক আছে, আমাকে কিছু সময় চিন্তা করার সুযোগ দাও। বাদশাহ তার প্রাসাদে ফিরে গেলেন। তার মনে ছিল এক দুশ্চিন্তা, একদিকে তার মেয়ে, অন্যদিকে নিজের জীবন। পুরো রাত তিনি দুশ্চিন্তায় কাটালেন, কিন্তু তিনি স্ত্রীর কাছে কিছুই বললেন না,
কারণ জানতেন স্ত্রীর কাছে জানালে পুরো প্রাসাদ কাঁপিয়ে দেবে। সকালে বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি তার জীবন দিতে প্রস্তুত, কিন্তু কখনোই তার মেয়েকে বানরের সাথে বিয়ে দেবেন না। তিনি রাজকুমারীকে উপদেশ দিতে তার কাছে গেলেন এবং বললেন, যদি কোনো কারণে আমার কিছু হয়ে যায়, তুমি কিভাবে তোমার মাকে দেখবে এবং রাজ্য কিভাবে পরিচালনা করবে? রাজকুমারী চোখে অশ্রু নিয়ে বলল, আব্বা, আপনি কি বলছেন? আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করুন। বাদশাহ বললেন, মেয়ে, সে বানর আমার পেছনে পড়েছে এবং বলছে সে তোমার সাথে বিয়ে করবে, না হলে সে আমাকে মেরে ফেলবে। কিন্তু এটা অসম্ভব। আমি তোমার বিয়ে তার সাথে কিভাবে করাতে পারি? তোমার মা বহুবার তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছে। সেই বানর আজও বেঁচে আছে। বাদশাহ বললেন, আমি গিয়ে বানরকে সাফ সাফ জানিয়ে দেব যে আমি কখনোই তোমার সাথে তার বিয়ে করাতে পারবো না। এরপর হয়তো সে আমাকে মেরে ফেলবে। তুমি তোমার মার সাথে কোথাও নিরাপদ জায়গায় লুকিয়ে থেকো, যতক্ষণ না সে এখান থেকে চলে যায়। রাজকুমারী বলল, আব্বা, আপনার জীবন এত সহজে ঝুঁকির মধ্যে পড়তে দিব না। আপনি আমার আব্বা আর এই সাম্রাজ্যের বাদশাহ। আপনি গিয়ে বানরের সাথে আমার সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিন। শেষ পর্যন্ত রাজকুমারী তার বাবাকে রাজি করাতে সক্ষম হলো। বাদশাহ বানরকে তার সম্মতি জানালেন। বানর আনন্দিত হয়ে বলল, বিয়ের প্রস্তুতি শুরু করুন। বিয়ের প্রস্তুতির খবর মল্লিকা অর্থাৎ বাদশার স্ত্রী জানলেন এবং তিনি পুরো প্রাসাদকে মাথায় তুলে নিলেন। বিয়ের দিন বাদশাহ মল্লিকাকে একটি কক্ষে বন্ধ করে দিলেন এবং রাজকুমারীর বিয়ে বানরের সাথে সম্পন্ন করলেন। রাজকুমারী বিদায় নিয়ে বানরের প্রাসাদে চলে গেলেন। পরের দিন রাজকুমারী যখন প্রাসাদে ফিরে এলেন, তিনি খুবই খুশি ছিলেন। মল্লিকা যখন এটি দেখল, অবাক হয়ে গেল। মল্লিকা বলল, বেটি, তুমি কি বানরের সাথে এত খুশি? রাজকুমারী হাসি মুখে বলল, হ্যাঁ, আমি খুবই খুশি। রাজকুমারী দিনটি তার বাবার প্রাসাদেই কাটাতো এবং রাতের বেলা বানরের কাছে তার প্রাসাদে চলে যেত। একদিন রাতে মল্লিকা একটি সেবিকার পোশাক পরিধান করে বানরের প্রাসাদে চলে গেলেন। রাজকুমারীর ঘরের দরজা বন্ধ ছিল। মল্লিকা ধীরে ধীরে চাবির গর্ত দিয়ে ভিতরে উকি দিয়ে দেখলেন রাজকুমারী একজন খুবই সুন্দর যুবকের সঙ্গে বসে হাসি মুখে হয়ে কথা বলছিল। এটা দেখে মল্লিকা অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, তাহলে এই কথা? আমি ভেবেছিলাম কিভাবে আমার মেয়ে এত খুশি হয়ে বানরের সঙ্গে থাকতে পারে। ঠিক তখনই মল্লিকা সেখান থেকে ফিরে যেতে লাগলেন। হঠাৎ করেই তার চোখের সামনে বানরের চামড়া পড়ে গেল। মল্লিকা ভাবতে লাগলেন, এই তো মোটা বানরের চামড়া। সে নিজের উপরে কেন পরিধান করে? কেন বানরের মতো চলাফেরা করে? যদি আমি এই চামড়াটি পরিয়ে দিই, তবে সে আর কখনোই বানর হবে না। এই চিন্তা করে মল্লিকা বানরের চামড়াটি তুলে নিয়ে নিজের প্রাসাদে নিয়ে আসলেন এবং সেটি পরিয়ে দিলেন। এদিকে মল্লিকা বানরের চামড়াটি পরিয়ে দেওয়ার পর রাজকুমারীর যুবকটির শরীর অস্বস্তি অনুভব করলেন। যুবকটি বাঁচাও বাঁচাও বলে সেখান থেকে নিখোঁজ হয়ে গেল। হতবাক রাজকুমারী তার বাবা বাদশার প্রাসাদে ফিরে এলেন এবং দেখতে পেলেন তার মা বানরের চামড়াটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে। রাজকুমারী দ্রুত আগুন নিভিয়ে ফেলল। রাজকুমারী বুঝতে পারল যে তার মা এই কাজটি করেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হাই মা, আপনি আমার সবটুকু সুখ নষ্ট করে দিলেন। আপনার সাথে আমার কি কোনো শত্রুতা ছিল? মল্লিকা বললেন, বেটি, আমি জানতাম না। আমি ভেবেছিলাম যে যদি আমি বানরের চামড়াটি পরিয়ে দিই, তবে সে ঠিক যুবকের মতো হয়ে যাবে, আমার জামাই রাজা হবে। রাজকুমারী বললেন, মা, আমি তো আপনাকেই বলেছিলাম আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন। এখন আপনি নিশ্চয়ই শান্তি পেয়েছেন। যখন বাদশাহ জানলেন, তিনি সেবকদেরকে পাঠালেন, কিন্তু বানরের কোনো খবরই পাওয়া গেল না। রাজকুমারী তখন একজন সাধ্বী পোশাক পরিধান করে বানরের খোঁজে বের হয়ে পড়লেন। তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন। তার পায়ে অনেক আঘাতও পেয়েছিলেন। রাজকুমারীর রূপগুণ সম্পূর্ণ বদলে গেল। এক রাতে রাজকুমারী একটি গাছের নিচে বসেছিল এবং সেই গাছের উপরে দুটি পাখির কথা বলছিল। রাজকুমারী তাদের কথা শুনছিলেন। ময়না টিয়ার কাছে প্রশ্ন করল, কি ব্যাপার? তুমি এত দুশ্চিন্তায় কেন? কি বলবো, এখান থেকে ইউরোপের দিকে এক শাহজাদা আছে, তার জন্য আমি অনেক পেরেশানে আছি। তার শরীরের সব জায়গায় বড় বড় ফোড়া হয়েছে। সে ঠিক মতো ঘুমাতেও পারছে না। সব ডাক্তার ও হাকিম চেষ্টা করেছে, কিন্তু কেউই তাকে সঠিক চিকিৎসা দিতে পারছে না।
টিয়া বলল, শাহজাদার এই অবস্থা কিভাবে হয়েছে? ময়না উত্তর দিল, কোনো এক নিষ্ঠুর ব্যক্তি শাহজাদাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। শাহজাদার প্রাণ বাঁচালেও তার পুরো শরীর পুড়ে গেছে। ময়না চিন্তা করতে লাগলেন কিভাবে শাহজাদার চিকিৎসা করা যায়। টিয়া বলল, হ্যাঁ, যদি কেউ আমাদের মলমের কিছু সংগ্রহ করে এবং চন্দন দিয়ে মিশিয়ে 40 দিন ধরে সকাল বিকাল শাহজাদার শরীরের মাখে, তবে তার সব ক্ষত ঠিক হয়ে যাবে। রাজকুমারী বুঝতে পারলেন যে এটি তার শাহজাদার জন্য বলছে। টিয়া এবং ময়না আকাশে উড়ে গেল এবং রাজকুমারী সেই সব জিনিস সংগ্রহ করে ডাক্তার সেজে ইউরোপের দিকে রওনা হলেন। কিছু মাইল পর রাজকুমারী একটি শহর দেখলেন। শহরটি খুবই সুন্দর ছিল, কিন্তু সেখানে সবকিছুতেই এক ধরনের বিষাদ ছড়িয়েছিল। শহরের মানুষেরা খুবই দুঃখিত ছিল এবং তাদের কাজকর্মের মনোযোগী ছিল না। রাজকুমারী যখনই তাদের কাছে শাহজাদার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তারা বলেছিল, আমাদের শাহজাদার অবস্থা খুবই খারাপ। রাজকুমারী বাজার থেকে চন্দন এবং অন্যান্য চিকিৎসার উপকরণ কিনে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে রাজকীয় প্রাসাদে পৌঁছালেন। সেখানে গেটকিপারকে বললেন, হিমালয় পাহাড় থেকে একজন চিকিৎসক এসেছেন, তিনি শাহজাদার চিকিৎসা করবেন। পাহারাদার দৌড়ে গিয়ে বাদশাকে জানালেন। বাদশা তাকে ভিতরে আনতে বললেন এবং বাদশা রাজকুমারীকে দেখে অবাক হলেন। তিনি ভাবলেন, এত তরুণ কিভাবে শাহজাদার চিকিৎসা করবেন? আর এত বড় বড় ডাক্তার ও হাকিম তাকে সঠিক চিকিৎসা দিতে পারল না। তবুও বাদশা বললেন, তুমি কি করবে? এত বড় বড় ডাক্তার হেরে গেছে। রাজকুমারী বললেন, যদি 40 দিনের ভেতরে শাহজাদা সুস্থ না হয় তবে আমি চোরের শাস্তি পেতে প্রস্তুত। এই কথা শুনে বাদশা খুশি হয়ে রাজি হয়ে গেলেন। রাজকুমারী বললেন, আমাকে শাহজাদার পাশের কক্ষটি দিন, যাতে আমি তার সেবা করতে পারি। বাদশার নির্দেশে রাজকুমারীকে শাহজাদার কক্ষে থাকার ব্যবস্থা করা হলো। রাজকুমারী চিকিৎসা শুরু করলেন এবং 1 মাসের মধ্যেই শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে গেল। তবে কিছু ক্ষত এখনো কাঁচা ছিল। যেভাবে ময়না ও টিয়া বলেছিলেন, ঠিক তেমনি রাজকুমারী শাহজাদার সেবা করতে থাকলো এবং বাদশাহ তাকে বড় পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শাহজাদা ওই চিকিৎসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন। 40 দিন পর রাজকুমারী শাহজাদার শরীরে সেই মলম লাগিয়ে চলে গেল এবং তার প্রাসাদের দিকে ফিরতে লাগলো। যাওয়ার আগে রাজকুমারী শাহজাদার আংটিটি তার কাছ থেকে নিল এবং আংটিটি সঙ্গে নিয়ে সে নিজের রাজা রাজকুমারের প্রাসাদে ফিরে গেল। শাহজাদাকে এই ব্যাপারটির কোনো খবরই ছিল না। সে চিকিৎসক চলে গিয়েছে। প্রাসাদে শাহজাদার সুস্থতার প্রস্তুতি খুব জোরে সোরে চলছিল, কিন্তু চিকিৎসকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শাহজাদা খুব দুশ্চিন্তায় ছিল এবং বাদশাহ অবাক ছিল যে এ কেমন চিকিৎসক যে কোনো টাকা দাবি না করে চুপচাপ চলে গেল। শাহজাদা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠল তখন তার নববধূর কথা মনে পড়ল। একদিন সে তার বাবার অনুমতি নিয়ে শিকারে যাওয়ার বাহানায় প্রাসাদ থেকে বের হয়ে সরাসরি শ্বশুর বাড়িতে চলে গেল। সে রাজকীয় পোশাক পরেছিল এবং তার সঙ্গে রাজকীয় বাহিনী ছিল। রাজকর্মচারীরা তাকে সম্মানের সঙ্গে প্রাসাদে বসালো এবং বাদশাকে খবর দিল। বাদশাহ, যিনি মেয়ের শোকে আগে থেকেই বুড়ো হয়ে গিয়েছিলেন, শাহজাদাকে অত্যন্ত সম্মান জানিয়ে সালাম করলেন। বাদশাহ পরে বললেন, বেটা, তুমি কে? কোথা থেকে এসেছ? আমি তোমাকে চিনি এবং আমি তোমাকে আগে কখনো তো দেখিনি। শাহজাদা বলল, হে মহাশয়, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু আমি আপনাকে কখনোই ভুলব না। আমি আপনাকে খুবই ভালোভাবেই জানি। আসলে আমি সেই বানর যাকে আপনি সম্মান মর্যাদা দিয়েছেন, নিজের প্রাসাদে রেখেছিলেন, খাওয়ালেন দাওয়ালেন এবং আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। বাদশাহ অবাক হয়ে খুশি হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? শাহজাদা বলল, আমি আপনাকে আমার গল্প পরে বলবো, কিন্তু আগে আমাকে বলুন আমার নববধূ কোথায়? বাদশাহ বললেন, বেটা, তুমি চলে যাওয়ার পর সে প্রাসাদে একা থাকে। শাহজাদা তখন দৌড়ে গিয়ে প্রাসাদে ঢুকলো। রাজকুমারী দুঃখের প্রতীক হয়ে বসেছিল। তার ফুলের মতো মুখটি মলিন হয়ে গিয়েছিল। বাদশাকে সামনে দেখে রাজকুমারী কিছুই বলল না। বাদশাহ বলল, হে রাজকুমারী, তোমার ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। তোমার মা তো আমাকে মারতে কোনো কসরত করেনি। সে আমার পুরো শরীর পুড়িয়ে ফেলেছিল, তবে কিছু নিয়ে যায়নি, শুধু আংটি ছাড়া। তারপর সে চুপচাপ চলে গিয়েছিল। রাজকুমারী আংটি বের করে বলল, এটা কি তোমার আংটি?
শাহজাদা বলল, হ্যাঁ, কিন্তু এটা তোমার কাছে কিভাবে এলো? রাজকুমারী বলল, কারণ সেই চিকিৎসক আর কেউ নয়, বরং আমি ছিলাম। তারপর রাজকুমারী তাকে পুরো ঘটনা বলল। রাজকুমারী বললেন, আমার মা আপনার শত্রু ছিল না। যখন আমার মা আপনাকে মানব রূপে দেখেছিল, তখন সে বানরের চামড়া পুড়িয়ে ফেলেছিল, কারণ সে বলেছিল এটা হবে না, তুমি আর কখনোই বানর হতে পারবে না। রাজকুমারী বলল, আপনার ভুলও ছিল, আপনি আমাকে কখনোই বানর হয়ে যাওয়ার কাহিনীটি ব্যাখ্যা করেননি। যদি তাই বলতেন, তবে আমি সেই চামড়াটি আমার প্রাণের চেয়েও বেশি সুরক্ষিতভাবে রাখতাম। রাজকুমার বলল, আসলে আমি কখনোই এই সব কথা জানতে পারিনি, কারণ আমি সময় সুযোগ পাইনি। প্রায় 1 বছর আগে আমি শিকার করতে বের হয়েছিলাম এবং আমার সঙ্গে কিছু সঙ্গীও ছিল। এক জঙ্গলে আমি একটি হরিণ দেখতে পেলাম এবং আমি তার দিকে তীর ছুড়লাম, কিন্তু হরিণ আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেল। আমি সেই হরিণের পিছু নিলাম এবং এতটাই এগিয়ে গিয়েছিলাম যে আমার সঙ্গীরা সবাই পেছনে পড়ে গিয়েছিল। আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তখন আমি দেখলাম মরুভূমির কাছে এক বৃদ্ধা লোক বসে আছে এবং তার কাছে একটি 12 বছর বয়সী ছেলে ছিল। বৃদ্ধা লোকটি কান্না করছিল এবং ছেলেটির পায়ে রক্ত ঝরছিল। সেই বৃদ্ধা লোকটি কান্না করতে করতে সেই ব্যক্তিকে অভিশাপ দিচ্ছিল যিনি ছেলেটির পায়ে তীর মেরেছিল। আমার দিকে দেখে বৃদ্ধা লোকটি রেগে গিয়ে বলল, তুমি মানুষ নাকি বানর? তোমার ভদ্রতা কোথায়? তার কথার পরে আমি তৎক্ষণাৎ মানুষ থেকে বানরের আকারে রূপান্তরিত হয়ে গেলাম। এখন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার আর কোনো আশ্রয় ছিল না। তাদের অভিশাপ এবং আমার অবস্থা দেখে আমি এতটাই বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম যে আমি তাদের পা ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে শুরু করলাম। আমার এই অবস্থা দেখে ছেলেটির আমার প্রতি দয়া দেখালো। সে তার দাদাকে বলল, দাদা, যখন একজন মানুষ তার ভুল স্বীকার করে নেয়, তখন তাকে মাফ করা উচিত। আমাদের উচিত ক্ষমা করা। ছেলেটির অনেক অনুরোধে বৃদ্ধ লোকটি বলল, দেখো, তুমি যা করেছো তা শিখে নাও। তুমি যা করেছো তা শিখে নাও। তুমি তাকে কি করেছো আর সে তার ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাচ্ছে। তবে আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না, তবে আমি এটিকে কিছুটা কম করতে পারি। তুমি এখনো বানরই থাকবে, কিন্তু যখন কোনো মেয়ে তোমার প্রতি সহানুভূতিশীল দেখাবে, তোমার সাথে বিয়ে করতে রাজি হবে, তখন তুমি আবার মানুষ রূপে ফিরে আসবে। যদি 1 বছরের মধ্যে তোমার বিয়ে হয়ে যায়, তবে শুধু তোমার স্ত্রীর সামনে তুমি মানুষের রূপে ফিরে আসতে পারবে। বাধ্য হয়ে আমি সেখান থেকে চলে আসলাম। আমি আর প্রাসাদে ফিরে যেতে পারছিলাম না এবং আমার আর কোনো আশ্রয় ছিল না। 6 মাস ধরে আমি জঙ্গলেই ঘুরছিলাম। তারপর একদিন আমার দেখা হয় তোমার বাবা বাদশার সাথে, যিনি আমাকে তার সাথে নিয়ে প্রাসাদে ফিরে এলেন। তারপর বাদশা তোমার সাথে আমার বিয়ে করিয়ে দিলেন। আর পরের সব ঘটনা তুমি ভালো করেই জানো। রাজকুমারের এই কথা শেষ হতে না হতেই রাজমাতা এবং বাদশা পুরো কথোপকথন শুনে ফেলল। রাজমাতা তৎক্ষণাৎ উঠে এসে শাহজাদার সামনে দাঁড়িয়ে যান। তার চোখের আস্থা ও অনুশোচনার ছাপ ছিল। তিনি ধীরে ধীরে শাহজাদার দিকে এগিয়ে এসে বললেন, আমার ভুল হয়েছিল আমার সন্তান। আমি জানতাম না তোমার কষ্টের কথা। আমি তোমাকে কখনোই ক্ষতি করতে চাইনি। আমি আমার মেয়ের ভালোর জন্যই আমি এমনটি করেছিলাম। রাজমাতা আবেগ আপ্লুত হয়ে শাহজাদার পায়ের কাছে গিয়ে বসে পড়লেন। শাহজাদা তাকিয়ে দেখলেন রাজমাতা সত্যি ক্ষমা চাইছেন, আর তার চোখে গভীর দুঃখ ও অনুশোচনা। তিনি কোমলভাবে বললেন, রাজমাতা, আমি আপনাকে ক্ষমা করেছি। আমি আমার মাকে যেভাবে ভালোবেসেছিলাম তেমনি আপনাকেও আমি ভালোবাসবো। আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সবকিছু ভুলে গিয়ে আমরা একসাথে নতুনভাবে সংসার শুরু করতে পারি। বাদশার এই দৃশ্য দেখে সন্তুষ্ট হলেন। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, তোমরা দুইজনই আমার সন্তান। আমার মনে হয় এখন সময় এসেছে নতুন করে একে অপরকে গ্রহণ করার। আমরা যে কোনো বাধা কাটিয়ে ভালোবাসার একত্রিত হতে পারি। আমাদের কোনো ছেলে নেই, তবে এখন তুমি আমার কাছে থাকবে। তোমার জন্য আমার প্রাসাদ সব সময় খোলা। শাহজাদা রাজাকে শ্রদ্ধার সঙ্গে বলল, এখন আমাকে আমার নববধূকে নিয়ে আমার প্রাসাদে ফিরে যেতে হবে। আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার সাহায্য করতে অবশ্যই আসব। আমার বাবা সাহেবের কাছে আমি ফিরে যাব, কিন্তু আমি আপনার সাহায্য ও ভালোবাসা কখনোই ভুলব না। বাদশাহ ও রাজমাতা একে অপরের দিকে তাকিয়ে
কিছুক্ষণ নীরবে থাকলেন। তারপর রাজমাতা বললেন, আমরা জানি তোমার দৃষ্টিভঙ্গি, তুমি যে এক নতুন পথে হাঁটছ, আমাদের আশীর্বাদ তোমার সাথেই থাকবে। এরপর শাহজাদা তার নববধূকে সঙ্গে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। তারা রাজপথ ধরে হাঁটতে থাকে, বাতাসে শান্তির অনুভূতি। শাহজাদার হৃদয়ে ভরা মুক্ত হয়ে উঠেছিল। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তারা সোজা শহরের দিকে রওনা দিল, আর শহরটি ছিল আগের মতোই অশান্তি ও দুঃখের পরিপূর্ণ। তবে শাহজাদার মনে ছিল শান্তির আশ্বাস। শীঘ্রই তারা বাড়ি পৌঁছালো এবং শাহজাদার বাবা এবং সাহেবের কাছে গেল। বাবা সাহেব তার সন্তানদেরকে দেখে আনন্দিত হয়ে উঠলেন। শাহজাদার নতুন জীবন শুরু হলো। দুজন মিলে সুখের শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। একে অপরকে ভালোবাসে, একে অপরকে আগলে রেখেছিল। তারা জানতো যতই কঠিন সময় আসুক, তাদের ভালোবাসা কখনোই কমবে না। বন্ধুরা, আশা করি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।